নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আমরা যদি সহজ করতে চাই বন্ধুরা, তাহলে একটু ছোট ছোট বুদ্ধি আমাদের কাজে লাগাতে হবে। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এখানে দেখো একটি পাত্র নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা আর 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই দুটো মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আঙ্গুল ব্যবহার করছি, তোমরা যদি চাও চামচ দিয়েও মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারো। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা, চলো তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের তামার, পিতলের পাত্র তো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার করতে করতে দেখা যায় এর মধ্যে দাগ ছোপ পড়ে যায়, একেবারে কালচে হয়ে যায়। এটা পরিষ্কার করতে গেলে অনেক সময় ঘষা মাজা করতে লাগে বন্ধুরা, কিন্তু এটা আমরা মিনিটের মধ্যেই পরিষ্কার করতে পারি। এমনকি কোনো রকম অতিরিক্ত ঘষা মাজা করা ছাড়াই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, দেখো এইভাবে আমি মিশ্রণটা এখানে তামার ঘটি নিয়ে নিয়েছি। তামার ঘটির ওপর লাগিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে, একেবারে সুন্দর পরিষ্কার। যে কালো দাগ ছোপ রয়েছে না, সেটা উঠে যাবে। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে অল্প সময়ের মধ্যে। এই মিশ্রণটাকে আমি এই তামার ঘটির পাত্রে খুব ভালো করে দেখো লাগিয়ে নেব, ভেতরের দিকটা বাইরের দিকটা। এটাকে লাগিয়ে বন্ধুরা আমি 1 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। এখানে দেখো ছোট্ট ছোট্ট যে পিতলের গ্লাস হয়, পিতলের এরকম ছোট ছোট পাত্র হয়, সেগুলোর মধ্যেও আমি মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। লাগিয়ে আমি 1 মিনিট রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটি স্কচব্রাইট দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেব, তাহলেই বন্ধুরা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। যে তামার ঘটিটা আমাদের একেবারে কালচে হয়ে গেছিলো, দাগ ছোপ পড়ে গেছিলো, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা তো আমাদের পরিষ্কার হলোই। এবার আমি যে পিতলের ছোট্ট গ্লাসটা নিয়েছি, এমনকি পিতলের যে ছোট্ট ছোট্ট পাত্রগুলো নিয়েছি না, সেগুলোও আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব বন্ধুরা। অনেকক্ষণ ধরে ঘষা মাজাও করতে হবে না, কিংবা লেবু তেঁতুল কিছু দেখো আমাদের প্রয়োজন পড়ছে না। খুব ভালো করে ডলে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখো আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের 1 থেকে 2 মিনিটের মধ্যেই। টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আমাদের এই যে ছোট্ট গ্লাসটা একেবারে কালো হয়ে গেছিলো, সেটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ। কমেন্ট করে জানিও যে টিপসটি তোমাদের কীরকম লাগলো। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। বাজার থেকে আমরা যখন মাছ কিনে আনি, তারপরে তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিই। তারপরেও দেখা যায় যে মাছের মধ্যে না একটা বিজল পদার্থ থাকে, আর মাছ থেকে একটা লাল মতো জল বের হতে থাকে। অনেকবার ধুতে ধুতেও দেখা যায় এটা যেতেও চায় না, আর আমাদের অনেকটা সময়ও লেগে যায়। তাই বন্ধুরা তোমরা যদি এই টিপসটি অ্যাপ্লাই করো, 1 থেকে 2-3 বার মাছটা তোমরা ধোবে, মাছের মধ্যে বিজল পদার্থটাও চলে যাবে, লাল যে জলটা বেরায় সেটাও বেরাবে না। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি নুন দিয়ে খুব ভালো করে মাছটাকে এইভাবে কয়েক সেকেন্ড একটু মাখিয়ে নেব বন্ধুরা। তারপর নর্মাল জল দিয়ে আমি 1 থেকে 2 বার ধুয়ে নেব। তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের যে মাছটা আছে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম বিজল পদার্থও থাকবে না, সেই সঙ্গে মাছের থেকে কোনো রকম লাল জলও বেরাবে না। এই কাজটি কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারো। তা না হলে তোমাদের অনেকবার ধুতেও লাগতে হবে, সময়ও লাগবে, জলেরও প্রয়োজন হবে। দেখো কত সহজেই মাছটা আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে পেরেছি। এটা কিন্তু আমি মাত্র 3 বার ধুয়েছি, তাতেই আমার মাছটা এতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। মাছ ধোয়ার পর বন্ধুরা আমাদের হাত থেকে তো একটা আষ্টে গন্ধ বেরও হতে থাকে। আমরা অনেকেই যেটা করে থাকি, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নিই। কিন্তু বন্ধুরা আমরা যদি সাবান দিয়ে মাছ ধোয়ার পর সাবান দিয়ে হাত ধুই, সবজি কাটার পর সাবান ধুয়ে হাত ধুই, তাহলে কিন্তু বারবার এইভাবে সাবান দিয়ে কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হাতটা আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই বন্ধুরা হাতটা দেখো আমি সামান্য পরিমাণ একটু পেস্ট লাগিয়ে নিলাম হাতে, পেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। এতে আমাদের দুটো কাজ হবে, হাতটা পরিষ্কারও হবে, আষ্টে গন্ধও দূর হয়ে যাবে। বন্ধুরা আমাদের হাতটা কিন্তু রুক্ষ শুষ্ক হবে না। দেখো খুব ভালো করে পেস্টটা লাগানোর পর আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে হাতটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের হাতটা রুক্ষ শুষ্ক হয়নি, আর হাতের থেকে যে বাজে মাছের আষ্টে গন্ধ সেটাও চলে গেছে। ছোট্ট এই টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো একদিন হলেও, আশা করছি তোমাদের ভালো লাগবে।
পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, রান্না করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়। এই ধরনের পোড়া কড়াইয়ের পোড়াটা তুলতে কিন্তু আমাদের অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে, কিন্তু বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করলে তোমরা 1 মিনিটের মধ্যে পোড়া কড়াইটাকে একেবারে পরিষ্কার করে নিতে পারবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখো আমি সাবান নিয়ে নিয়েছি। বাসন মাজার যে সাবান থাকে না, সেটাকে গ্রেটারের সাহায্যে সাবানটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তারপর বন্ধুরা এই সাবানের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ মতো চিনি। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও চিনি দিয়েই কিন্তু আমাদের এই পোড়া যে কড়াইটা পুড়ে গেছে না, এই পোড়াটা সহজেই তুলতে পারবো। এখানে দেখো আর একটা জিনিস আমি নেব বন্ধুরা, সেটা হলো আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট বা খাপ থাকে না, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু দারুণ কার্যকারী, পোড়া কড়াইয়ের পোড়াটা তুলতে সাহায্য করে। এবার বন্ধুরা সবার প্রথমে জল দেব না, জল ছাড়াই এই ওষুধের যে খালি খাপটা নিয়েছি এটা দিয়েই কয়েক সেকেন্ড একটু এইভাবে ডলে নেব। তাহলে যে কড়াইটা আমাদের পুড়ে গেছিলো, দেখো কত সহজেই পোড়াটা আমাদের উঠে যাচ্ছে। সবচেয়ে সহজ পদ্ধতি বন্ধুরা, এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। যে কোনো পোড়া কড়াই বা পোড়া রুটির তাওয়াও তোমরা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারো। দেখো আমি কত সহজেই ডলে নিলাম। এবার বন্ধুরা আমি এখানে নিয়ে নেব সামান্য কয়েক ফোঁটা একটু জল। জলে নিলে যেটা হবে, চিনি আর সাবানটা গলতে শুরু করবে, আমাদের কড়াইয়ের মধ্যে যে তেল ভাবটা আছে না, সেটা চলে যাবে। দেখো কত সহজেই কড়াইটা আমরা পুরো পরিষ্কার করে নিলাম, একেবারে পুড়ে যাওয়া কড়াইটা। দেখো একেবারে পোড়াটা কিন্তু উঠে গেছে বন্ধুরা। এবার আমি তোমাদের জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি যে কড়াইটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। এটা তোমরা নর্মাল পরিষ্কার করতেও পারতে, তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো। আর এই পদ্ধতিতে পরিষ্কার করলে বন্ধুরা আমাদের কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখো পুরো কড়াইটা একেবারে পোড়া ভাব উঠে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে কয়েক কোয়া রসুন দিয়ে আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে রসুনের যে উপকারিতা গুণ সেটা চলে এসছে। এবার আমাদের বন্ধুরা যেটা লাগবে, ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ হাতের তালুতে আমি এখানে ভ্যাসলিন নিয়ে নিলাম। আর যে আমাদের রসুনের তেলটা গরম করে রেখেছিলাম, দেখো কয়েক ফোঁটা আমি রসুনের তেল এই ভ্যাসলিনের মধ্যে নিয়ে নিচ্ছি। ভ্যাসলিন আর এই রসুনের এই তেলটাকে আমাদের দুটো মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে দুটো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এটাকে তাহলে কি কাজে ব্যবহার করব, চলো তাহলে দেখে নিই। শীতকালে কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকেরই এরকমভাবে পা ফেটে যায়। শুধু ফেটে যায় না, এমনকি অনেক সময় দেখা যায় পা যেখান দিয়ে ফেটে যাচ্ছে সেই জায়গাটা গোড়ালি দিয়ে যন্ত্রণা করতে থাকে, রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। তাই বন্ধুরা হলুদ তো অ্যান্টিসেপটিকের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি। আর সরিষার তেল কিন্তু ভীষণ ভালো পা ফাটার জন্য। তা আমরা রাত্রিবেলায় পাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এই রসুন জ্বালানো সরিষার তেল আর ভ্যাসলিনটাকে এইভাবে যদি গোড়ালিতে বা পায়ের যে জায়গাগুলো ফেটে যায় সেই জায়গায় খুব ভালো করে লাগিয়ে মালিশ করে নিই, সকালবেলা উঠে দেখবে তোমাদের পা ফাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। পায়ের চামড়া নরম থাকবে, এমনকি বন্ধুরা যে পা ফাটা তোমাদের ব্যথা করতো, গোড়ালি পা ফাটা দিয়ে রক্ত বেরাতো, সেই সব সমস্যা কিন্তু 2 থেকে 3 দিন তোমরা যদি ব্যবহার করো তাহলেই রেজাল্টটা দারুণ পেয়ে যাবে। অবশ্যই টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কিরকম রেজাল্ট পেলে। টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে তো অনেকটা পরিমাণে মাছ কিনে আনি, হয়তো এতটা মাছ লাগে না, আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু বন্ধুরা একটি সমস্যা দেখা দেয়, ফ্রিজের মধ্যে মাছ যখন আমরা রেখে দিই কোনো কন্টেনারে, দেখা যায় মাছগুলো কিন্তু একেবারে বরফ হয়ে একটার সঙ্গে আরেকটার গায়ে লেগে যায়। সেক্ষেত্রে আমরা যখন আবার মাছটাকে বের করে রান্না করার জন্য বেশ কিছুক্ষণ আগে আমাদের মাছটাকে বের করে রাখতে লাগে, জলে ভেজাতে লাগে, নানা রকম সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা মাছটা ফ্রিজের মধ্যে রাখার আগে দেখো আমি 1 চামচ এখানে রিফাইন তেল নিয়ে নিচ্ছি, মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তার ফলে যেটা হবে বন্ধুরা, মাছটা যদি আমরা 1 সপ্তাহের জন্য রেখে দিই, মাছটা কিন্তু বরফ হয়ে যাবে না। আর যখন আমরা ফ্রিজ থেকে মাছটাকে বের করব, জলে ভেজানোর সঙ্গে সঙ্গেই মাছটা কিন্তু একটার গা থেকে আরেকটার গা ছেড়ে দেবে, কারণ যেহেতু মাছের গায়ে তেল লাগানো রয়েছে। টিপসটি ভীষণ ইউজফুলি অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও দারুণ রেজাল্ট পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, এমনকি করেও থাকি। এই ধরনের তাওয়াতেই কিন্তু বন্ধুরা আমরা রুটিটাকে তাওয়িয়ে নিয়ে তারপর সেঁকে নিই। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা হয়তো নতুন
গৃহস্থ জীবন শুরু করছি বা ভাড়া বাড়িতে রয়েছি, অনেকেই আমরা মেসে বা হোস্টেলে থেকে পড়াশোনা করি। সেক্ষেত্রেও সব জিনিস সব জায়গায় নিয়ে যাওয়াও সম্ভব নয় আর কেনাও সম্ভব নয়। তাই বন্ধুরা আজকে যে পদ্ধতিটা আমি শেয়ার করব, কোনো রকম তোমাদের তাওয়ার প্রয়োজনই পড়বে না রুটিটাকে তাওয়ানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, একটি কড়াইয়ের মাধ্যমেই তোমরা রুটিও তাওইয়ে নিতে পারবে, তরকারিও করে নিতে পারবে। একটিতেই তোমাদের সব কাজ হয়ে যাবে। চলো তাহলে কিভাবে দেখে নিই। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি ননস্টিকের কড়াই। এরকম কড়াই কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। ননস্টিকের কড়াইও নিতে পারো, তোমরা নরমাল থাকলে অ্যালুমিনিয়ামের কড়াইও নিতে পারো। কড়াইটাকে এইভাবে উল্টো করে নিয়েছি আমি। যেরকমভাবে আমরা তাওয়া গরম করে নিই, কড়াইটাকেও ঠিক সেরকমভাবে আমি গরম করে নেব। তারপর আমাদের যে রুটিগুলো আছে না, রুটিগুলোকে খুব সহজেই আমি একটি একটি করে তাওইয়ে নেব। তোমরা যদি চাও যে রুটিগুলো সেঁকবে না বন্ধুরা, তারও কিন্তু প্রয়োজন পড়বে না। খুব সহজে এই কড়াইয়ের পেছনেই তোমরা কিন্তু রুটিটাকেও সেঁকে নিতে পারবে। আলাদা করে তোমাদের সেঁকনি দিয়ে রুটিটাকে সেঁকার কোনো প্রয়োজনই পড়বে না। আমরা রুটিটাকে তাওইয়ে নিলাম, রুটিটা অল্প অল্প ফুলতে শুরু করেছে। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের সাহায্যে এইভাবে হালকা হালকা যদি চেপে ধরি বন্ধুরা, রুটিটা কিন্তু আমাদের পুরোপুরি দেখো ফুলে উঠবে। আমাদের আলাদা করে কিন্তু রুটিটাকে সেঁকে নিতে হবে না। এই টিপসটি বন্ধুরা ভীষণ কার্যকারী। তোমাদেরও যদি সেরকম সমস্যা থেকে থাকে, তোমরা এইভাবে কড়াইতেও কিন্তু রুটি করে নিতে পারো। প্রত্যেককেই যে এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে তেমন কোনো কথা নয় বন্ধুরা। যাদের প্রয়োজন তারা কিন্তু টিপসটি অ্যাপ্লাই করতে পারে। রুটিগুলোও কিন্তু পারফেক্ট দেখো আমাদের একেবারে ফুলে ওঠে। তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটাকে দিয়ে বন্ধুরা আমরা যেটা করব, এখানে তেলের মধ্যে সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দেব। তারপর একটি খুন্তির সাহায্যে নুনটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে দেখো এইভাবে লাগিয়ে নেব। কেন আমি এখানে নুন দিলাম আর কড়াইয়ের চারপাশে তেলটা কেন লাগাচ্ছি, চলো তাহলে দেখে নিই। অনেক সময় কিন্তু বন্ধুরা দেখা যায় আমরা যখন মাছ ভাজতে যাই, হয়তো তেলটা আমাদের ঠিকমতো গরম হয় না, বা আমরা যখন নতুন রান্না করছি কেউ বুঝতে পারি না যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। সেক্ষেত্রে তেলটা ঠিকমতো গরম না হলে কিন্তু মাছটা লেগে যায়, এমনকি মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা তেলটাকে যদি হালকা একটুখানি নুন দিয়ে দিই, তারপর তেলটা চারপাশে লাগিয়ে দিই, এইভাবে ছড়িয়ে দিই কড়াইয়ে, তাহলে যেটা হবে অল্প তেলের মধ্যেই কিন্তু আমরা পুরোটা মাছ ভেজে ফেলতে পারবো। এটা একটা কথা। আর বন্ধুরা আরেকটা কথা, যেটা মাছটা কিন্তু আমাদের একটুও ভাঙবে না, লেগে যাবে না নুন দেওয়ার কারণে। দেখো আমি তোমাদের মাছটা উল্টেও দেখাচ্ছি, কত সুন্দর মাছটা আমাদের ভাজা হচ্ছে। বন্ধুরা দেখো আমি অনেকগুলো মাছও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এর ফলে যেটা হবে, গ্যাস খরচাটাও কম লাগবে, আমাদেরও কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা কাজটি করে ফেলতে পারবো। দেখো প্রত্যেকটি মাছ আমার গোটা রয়েছে, ভাঙেনি, একটি মাছও কিন্তু তলায় লেগে যায়নি। তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে বন্ধুরা আমি একটি নিয়ে নিয়েছি থালা, পরিষ্কার থালা। থালাটাকে আমি খুব ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো জল না লেগে থাকে। থালার ওপরে আমি দিয়ে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণ আটা। বন্ধুরা তোমরা কি কখনো বেলন চাকি ছাড়া এইভাবে থালার ওপর রুটি বেলে দেখেছো? পারফেক্ট রুটি তৈরি হয় বেলন চাকি ছাড়াই। দেখো আটা যেরকমভাবে আমরা রুটি তৈরি করি, লেচির মধ্যে আটা মাখিয়ে নিই, সেরকমভাবে মাখিয়ে নিলাম। আরেকটি থালা আমি নিয়ে নিয়েছি। দেখো দুটো থালা এইভাবে রেখে বন্ধুরা থালাটাকে এইভাবে আমি আলতো আলতো করে একটু ঘোরাতে থাকবো। তাহলে কি হবে বন্ধুরা, আমাদের পারফেক্ট গোল কিন্তু রুটি তৈরি হয়ে যাবে। দেখো ধীরে ধীরে কিন্তু লেচিটা বড় হচ্ছে আর আমাদের রুটিটা তৈরি হচ্ছে। তোমরা কিন্তু এই পদ্ধতিতেও বেলন চাকি ছাড়াও কিন্তু রুটি তৈরি করে নিতে পারো বন্ধুরা। দারুণ টিপস, অবশ্যই অ্যাপ্লাই করো। আশা করছি তোমরাও এরকম পারফেক্ট বেলন চাকির মতো গোল রুটি তৈরি করে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। দেখো রুটিটা আমার কতটা সুন্দর তৈরি হয়েছে, একেবারে পারফেক্ট গোল রুটি তৈরি হয়েছে বেলন চাকির মতো। টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো, কমেন্ট করে আমাকে জানাতে